বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। 2020 সালের মার্চ থেকে সারা পৃথিবী সহ আমাদের দেশ কোভিড-19 অর্থাৎ করোনা বৈশ্বিক মহামারী দেখা দেয়, যার ফলে সারা বিশ্ব স্থবিরতা দেখা দিয়েছে। তার প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়েছে। কিন্তু এই প্রভাবকে মোকাবেলা করার জন্য সারা বিশ্বের যত বিজ্ঞানী থেকে শুরু করে ডাক্তার, জ্ঞানীগুণীজনরা আছেন, গবেষকরা আসছেন, পরিত্রাণের উপায় খুঁজে পাচ্ছে, চেষ্টা করতেছেন। এর ফলে আমাদের দেশ ও সারা বিশ্বে লকডাউন দেওয়া হয়েছিল। ফলে তোমাদের শিক্ষা কার্যক্রমগুলোও ব্যাহত হচ্ছে এবং তোমার লেখাপড়া থেকে অনেকখানি পিছিয়ে আছো। আমাদের সাথে তোমাদের যে প্রতিদিন শ্রেণীকক্ষে যেভাবে আমরা পড়াশোনাগুলো তোমাদেরকে দিতাম এবং পড়াশোনাগুলো আদায় করতাম, সেই সুযোগটুকু থেকে আজ তোমরাও বঞ্চিত, আমরাও শিক্ষা দিতে বঞ্চিত হয়েছি। তাই তোমাদেরকে আমাদের ক্ষুদ্র প্রয়াস অনলাইনের মাধ্যমে যতটুকু পৌঁছানো সম্ভব আমাদের এই চেষ্টাটুকু করতেছি। তোমরা সবাই আশা করি এই ক্লাসগুলো তোমরা ফলো করবে এবং তাহলে কিছুটা হলো কাটিয়ে উঠতে পারবে। তা আমাদের আজকের বিষয় হলো তথ্য প্রযুক্তি নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়। আমাদের আলোচনার বা পাঠ শিরোনাম হলো তথ্য প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। না বললে না, তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি? তথ্য হলো কোনো কিছু কয়েকটি উপাত্ত নিয়ে সংগৃহীত, যেটা আমরা কোনো একটি মাধ্যম বা উৎস থেকে পেয়ে থাকি। এই উৎসটাকে আমরা যখন কোনো ডিভাইস বা কোনো একটি মাধ্যমে অন্য কোনো মাধ্যমে যোগাযোগ স্থাপন করে দিতে পারি, তার জন্য যে জিনিসটা ব্যবহার করতেছি তাকে বলতেছি কি? প্রযুক্তি। যেমন আমরা যদি বলতে পারি যে একটি ফ্যান আমার মাথার উপর কী করতেছে, ফ্যান একটা কি জিনিস বা যন্ত্র, কিন্তু একে যে ঘুরাইতেছে কিসে? বিদ্যুৎ ব্যবহার করে। এই বিদ্যুৎটাই হলো এখানে আমাদের বৈদ্যুতিক প্রযুক্তিটাই হলো বিদ্যুৎ। এই প্রযুক্তি ব্যবহারের ফলেই আমরা বিদ্যুৎটাকে ব্যবহার করতে পারছি। তাহলে আমাদের বাংলাদেশের তথ্য প্রযুক্তির গুরুত্বটা কী? আমাদের বাংলাদেশের তথ্য প্রযুক্তির গুরুত্ব বর্তমান সময়ে অপরিসীম। আমাদের প্রতিটি কাজ আজ অনলাইন মাধ্যম হয়, যার ফলে আমরা ঘরে বসেই আমাদের প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত সেবাগুলো অতি সহজে পাচ্ছি বা পাই। তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে পাইতে পারি? আমরা যদি বলি সামাজিক মাধ্যম, ব্যাংকিং সেক্টর, শিল্প কারখানা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, টেলিমেডিসিন, বিভিন্ন মাধ্যমে আমরা আজকে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারছি। ফলে আমাদের সকল কিছু আজ দৌড় গড়ায় অর্থাৎ হাতের মুঠোর দিকে চলে আসছে। ফলে আমরা এখানে এই তথ্য প্রযুক্তি আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই অধ্যায় শেষে আমরা যে জিনিসগুলো শিখব, তথ্য প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, তথ্য যোগাযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বর্গের অবদান বর্ণনা করতে পারবে। তথ্য প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে হলে তাহলে তোমার কী করতে, আমরা কী জানতে, তথ্য প্রযুক্তি কী, তথ্য প্রযুক্তি কোন কাজে লাগে, আমরা কীভাবে এটার সুফলগুলো পেতে পারি, এই যে বিষয়গুলোকে আমাদের যে গুরুত্ব। যেমন আমরা একটা সময় জানতাম না যে গ্রামের লোকেরা, যদি আমরা একটা উদাহরণ দিই, গ্রামের কৃষকরা অনেক কষ্ট করে তাদের ফসলগুলো ফলায়, কিন্তু তারা ন্যায্য দাম পায় না। বর্তমানে এই তথ্য প্রযুক্তির প্রয়োগের ফলে তারা আজ আমাদের রাজধানী শহরে বা বিভাগীয় শহরে বা জেলা শহরে কোনো দ্রব্যের মূল্য কত তা অতি সহজে জানতে পারে এবং সেই অনুসারে তাদের দ্রব্যগুলোকে বাজারজাত করতে পারে। প্রক্রিয়াকরণের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারে বা করছে। আরও যেগুলো শিক্ষাক্ষেত্রে আমাদের আছে, চিকিৎসা ক্ষেত্রে আছে, টেলিমেডিসিনের ক্ষেত্রে আছে থেকে শুরু করে, আর বর্তমান সময় আমরা এক কথায় বলতে পারি আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়। অতএব আমরা বলতে পারি কি, তথ্য প্রযুক্তির গুরুত্ব অবশ্যই অপরিসীম। তাহলে আমাদের প্রথম আলোচনার বিষয় হলো 21 শতক এবং যোগাযোগ প্রযুক্তি। তোমরা জানো বিংশ শতাব্দীর দিকে তথ্য প্রযুক্তির অতটা গুরুত্বপূর্ণ ছিল না। যেমন আমাদের দেশের কথায় যদি বলি, বিংশ শতাব্দী অর্থাৎ 2010 সের আগে, অর্থাৎ 2000 সালের আগে, 98, 99, 96 বা 95 সালের দিকে আমরা যে মোবাইল বা ডিভাইসগুলো ব্যবহার করেছি সেগুলো বেশিরভাগই ছিল অ্যানালগ, অর্থাৎ কোনোটাই অ্যান্ড্রয়েড সেট ছিল না। কিন্তু আজ এই তথ্য প্রযুক্তির কল্যাণেই, অর্থাৎ 21 শতাব্দীতে আমাদের এই প্রযুক্তির উন্নতির ফলে আজকে সমগ্র
বিশ্ব তথা আমাদের তথ্যগুলো হাতের মুঠে এবং আমরা সুদূর আমেরিকা থেকে বাংলাদেশ থেকে বসে আমেরিকার সাথে, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড, সব বিশ্বের বিভিন্ন দেশে ঘরে বসে আমরা যোগাযোগ করতে পারতেছি, তথ্য আদান প্রদান করতে পারতেছি। সেক্ষেত্রে আমাদের বলতে পারি এখানেও আমাদের তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। অর্থাৎ 21 শতককে আমরা বলতে পারি কি তথ্য প্রযুক্তির যুগ বা আধুনিক যুগ, কেউ বলতে পারি তথ্য প্রযুক্তির যুগ। আমরা তাহলে আরও বলতে পারি 21 শতকের সম্পদ আমাদের কি? আমাদের আগে তো সম্পদ ছিল কৃষি, খনিজ, শক্তির উৎস, বিভিন্ন ব্যবসা বাণিজ্য। কিন্তু বর্তমান সমাজে অর্থাৎ 21 শতকে আমাদের জ্ঞান হচ্ছে সম্পদ। জ্ঞানটাকে বলতেছি আমরা সম্পদ, কারণ কৃষি, খনিজ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্যও নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। কারণ মানুষ যদি না থাকে তাহলে তথ্য প্রযুক্তির সৃষ্টি কীভাবে করবে বা এর ব্যবহারই কীভাবে তারা করবে? যার ফলে সাধারণ মানুষই হলো আমাদের যে ব্যবহারটা করতেছে জ্ঞান, এটাই হলো আমাদের তথ্যের মূল বিষয়। আজ আমাদের দেশের বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশে আমাদের দেশের লোক অর্থাৎ কর্ম করে খাচ্ছে বা বিভিন্ন দেশে যাচ্ছে, সেখানে চাকরির বিনিময়ে বা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে সেখানে জীবিকা নির্বাহ করতেছে। অর্থাৎ আমরা ওই সকল ব্যক্তিকেও বলতে পারি বাংলাদেশের এক একটি ক্ষুদ্র অংশ বা এক একটি বাংলাদেশ। কারণ মানুষ, আরও আমরা জানি মানুষই একমাত্র জীব বা প্রাণী যারা জ্ঞান অন্বেষণ করতে পারে। আর এই জ্ঞান চর্চা করার জন্যই আমরা সর্বদাই, সর্বক্ষণ, সর্বক্ষেত্রে সচেতন এবং সচেষ্ট থাকতেছি। 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটা অর্থনীতির উপরে দাঁড়াতে শুরু করছে। যেমন তোমরা জেনে খুশি হবে যে আমাদের দেশের তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ইত্যাদির মাধ্যমে আজ লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটা কে করে দিয়েছে? এই তথ্য প্রযুক্তি ব্যবহার বা তথ্য প্রযুক্তির প্রয়োগ। আরও বলতে পারি 21 শতকে এসে আমরা আরও দুটি বিষয়ে কাজ করতেছি। একটি হচ্ছে গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন কি? সারা বিশ্ব বা বিশ্বই বৈশ্বিক ইয়েটা। অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজম, অর্থাৎ আন্তর্জাতিকভাবে। এই দুটি বিষয় যদি আমরা ত্বরান্বিত হওয়ার পেছনের ফলে একটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সুতরাং আধুনিক বিশ্ব তথ্য প্রযুক্তির উপর নির্ভর বিশ্ব আমরা অতি সহজেই বলতে পারি। আমাদের দ্বিতীয় ধাপটি ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটি একটি ছবি, যার নাম হলো কি? তোমরা অনেকে জানো বা চেনো, আবার অনেকে জানো না। যার নাম হলো চার্লস ব্যাবেজ। তিনি 1791 সালে জন্মগ্রহণ করেন এবং 1871 সালে মৃত্যুবরণ করেন। তিনি কি ছিলেন? তিনি একজন প্রকৌশলী ও গণিতবিদ। তিনি প্রথম আমাদের এই তথ্য প্রযুক্তি ভিত্তিক যে কম্পিউটারগুলো নিয়ে আলোচনা করেন। তারপর দ্বিতীয় যে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, সে হলো কি? আডা লাভলেস। 1815 থেকে 1852 সাল পর্যন্ত তিনি প্রোগ্রামিং বিষয়ের যে প্রথম যে কাজ তিনি সম্পন্ন করেন। অর্থাৎ আমরা কম্পিউটারে যে প্রোগ্রামগুলো ব্যবহার করে থাকি তার সম্পূর্ণ কাজটি প্রথম তিনি শুরু করেন। এবং এই আডা লাভলেসের পিতা ছিলেন কি? একজন কবি, লর্ড বায়রন। এরপরে প্রথম যে ব্যক্তির ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, তার নাম হলো জেমস ক্লার্ক। জেমস ক্লার্ক কী ছিলেন? তিনি ছিলেন চুম্বকীয় বলে ধারণা, বিনা তারে বার্তা প্রেরণ। অর্থাৎ চুম্বকীয় শক্তিকে ব্যবহার করে কোনো তার সংযোগ না দিয়ে, যেমন আমরা বিদ্যুৎ সংযোগ নেই, এক জায়গা থেকে আরেকটা বাসায় যেমন বিদ্যুৎ দিতে হয়, তার নিতে হয়। কিন্তু তিনি যে তথ্য পাঠাতেন এই তার ব্যবহার না করে, অর্থাৎ একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যে তথ্যগুলো প্রেরণ করা যায় সেক্ষেত্রে তিনি তার ব্যবহার করেন নাই। দ্বিতীয় যিনি ব্যক্তি তিনি হলেন বাংলাদেশের গর্ব, বাংলাদেশের একজন বিজ্ঞানী ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ নিয়ে কাজ করেন, অর্থাৎ বেতার তরঙ্গ নিয়ে। কিন্তু তার যে কর্মক্ষেত্র কাজটি তিনি করেছিলেন কিন্তু তা সম্পূর্ণভাবে স্বীকৃতি পায় নাই। ফলে এর যে উপকারিতাটা আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি নাই। তবে তার এই ক্ষুদ্র প্রয়াস এবং তার আবিষ্কারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। তিনি আমাদের দেশের জন্য একজন গর্বিত বিজ্ঞানী। এরপরে দেখো স্ক্রিনে তোমরা আবার দেখতে পাচ্ছ দুজন ব্যক্তি। প্রথম জনের নাম হলো গুলোমিও মার্কনি।
যাকে আমরা অনেকে জানে থাকি রেডিওর আবিষ্কারক। তিনি আসলে বেতার যন্ত্র আবিষ্কারক বা বেতার। তিনি কিন্তু আমাদের যিনি বিজ্ঞানী স্যার বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত বেতার তত্ত্বকে ব্যবহার করে তিনি পূর্ণাঙ্গ রূপ দিয়ে এই বেতার যন্ত্রটি আবিষ্কার করেন। সারা বিশ্বে তারই আবিষ্কার হিসেবে রেডিওকে আমরা বলি মার্কেনি তৈরি বা আবিষ্কৃত। রেমন্ড স্যামুয়েল থমলিনসন তিনি কী ছিলেন? তিনি প্রথম ব্যক্তি যিনি আমাদের বার্তাগুলোকে বিনেতারে কয়েক সেকেন্ডের মাধ্যমে এক জায়গা থেকে ছবি সহ তথ্যগুলোকে অন্য জায়গায় প্রেরণের যে মাধ্যম, যাকে আমরা বলি ইমেল পদ্ধতি প্রথম তিনি চালু করেন। এরপরে আসো আবার দুজনের ছবি দেখতে পাচ্ছি আমরা। সেটা হলো প্রথমজন হলো স্টিভ জবস, 1955 সাল থেকে 2011 সালে তিনি মৃত্যুবরণ করেন। অ্যাপল নামক কোম্পানি কম্পিউটার যে নামক একটি বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে আজ দখল করে আছে, তিনি তার আবিষ্কারক এবং প্রতিষ্ঠাতা, যার কারণেই যে একটা পর্যায়ে আমাদের কারোই সামর্থ্য ছিল না একটা কম্পিউটার কেনার বা ল্যাপটপ কেনার, কিন্তু তার এই আবিষ্কারের ফলে আজ আমরা অতি অল্প এবং স্বল্প মূল্যে আজ উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত অতি সহজেই আমরা কম্পিউটার কিনতে পারতেছি এবং সেখানে আমরা ব্যবহার করতে পারতেছি, তথ্য প্রযুক্তিকে আমরা ব্যবহার করে কাজে লাগাতে পারতেছি। দ্বিতীয় ব্যক্তির কথা না বললেই নয়, তিনি হলেন উইলিয়াম হেনরি বিল গেটস, যাকে বলা হয় আগে তার পরিচিতিটাকে আমরা বলি। তিনি হলেন এক সময় বিশ্বের শ্রেষ্ঠ ধনী বলা হতে থাকে। কিন্তু তিনি ধনী কীভাবে হলেন? আমাদের মতো কিন্তু তিনিও ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে তিনার যে ব্যবসা ছিল, তিনি ছিলেন মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার চালু করেন এবং এটাই ছিল তার মূল ব্যবসা। এই ব্যবসাকে ভিত্তি করে তিনি আজ বিশ্বের প্রথম স্থান অধিকার করেছেন, যা বলাই বাহুল্য। আর তার এই মাইক্রোসফট কোম্পানি অপারেটিং সিস্টেম ব্যবহার না করে কোনো কম্পিউটার চালু করা যায় বলে আমার জানা নাই। তোমরাও জানো অপারেটিং সিস্টেম অবশ্যই দরকার, যার ফলে তিনি আজ বিশ্বে একজন নামকরা ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন। তৃতীয়, এবার আবার দুজন ব্যক্তির আমরা ছবি দেখতে পাচ্ছি। একটি হলো স্যার থমি জন ম্যান্ড্রিলি। তিনাকে বলা হয়, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি বা লিখতে গেলে প্রথমেই www. অথবা http যে জিনিসটা দেওয়া হয় দিয়েই কিন্তু পরবর্তীতে ঠিকানা, তারপর বাংলাদেশের ক্ষেত্রে গভ দিয়ে আমরা বিডি অথবা বিভিন্ন দেশের যদি বিভিন্ন যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি সেখানে কিন্তু শুরুতে এই জিনিসগুলো লাগে। এদের জন বলা হয় কাকে? স্যার থমি জন ব্রেন্ডারলি, তিনি এটি আবিষ্কার করেন। তারপরে দ্বিতীয় যিনি ব্যক্তি, তিনাকে তোমরা অনেকেই চিনো জানো, যার আবিষ্কারের বিষয়টিও তোমরা অনেকেই জানো, সেটা হলো কি? ফেসবুক। তবে তিনি কিন্তু এটা এককভাবে আবিষ্কার করেন নাই, তারা 4 বন্ধু একসাথে একত্রিত হয়ে এই ফেসবুকটার সম্পূর্ণ রূপদান করেন, যে আমরা সামাজিক মাধ্যম হিসেবে আজ সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছি, আমাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারতেছি, মনের দুঃখগুলো প্রকাশ করতে পারতেছি, অন্যের আনন্দ দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার সামাজিক মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারতেছি। তার কারণে এই মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুক আবিষ্কার করেন এটি একটি সামাজিক মাধ্যমে, তার আবিষ্কারের ফলে আমরা আজ পৃথিবীর আনাচে কানাচে সহ সকল জায়গায় অতি সহজে যোগাযোগ করতে পারি, সাথে সাথে ছবি আপলোড করতে পারতেছি। ফলে আমার কাজকর্ম দেখে মানুষের তাদের মনের যে মন্তব্যগুলো, যাকে আমরা বলি কমেন্টসগুলো তৈরি করতেছে বা করছে, যেগুলো আমরা অতি সহজেই পড়ে তার আমাদের মনোভাব বুঝতে পারি যে আসলে আমরা কী কাজটা করতেছি, ভালো না খারাপ থেকে শুরু করে সকল দিক বিষয় জানতে পারি। তো এখানে আজকে আমরা শেষ করলাম। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এবং তোমাদের সাথে পরবর্তী এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা সবাই সুস্থ সুন্দর থাকবে এবং সরকারের নির্দেশিত করোনার যে বৈশিষ্ট্যগুলো বা যে বিষয়গুলো উল্লেখ করেছে সেগুলো অবশ্যই সবাই মেনে চলবে। নিজে ভালো থাকি এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেব। ধন্যবাদ।